সবার জন্য নিরাপদ রাষ্ট্র বিনির্মাণে কাজ করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। মিলেমিশে থাকাই দেশের মানুষের মূল্যবোধ। পর্যটন ও বিনিয়োগ টানতে ভিসা নীতি সহজ করবে সরকার, থাকছে 34 ক্যাটাগরি, অপরিবর্তিত কালো তালিকাভুক্ত দেশ। বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে থাকবে চীন, বলেন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ফলপ্রসূ। সীমান্তে কেবল কাঁটা তারের বেড়ায় নিরাপত্তা নিশ্চিত সম্ভব নয়, সম্পর্কে পড়তে পারে নেতিবাচক প্রভাব, সমন্বিত উদ্যোগের পরামর্শ। রাজশাহী বিভাগে বাড়ছে HIV সংক্রমণ, 7 বছরে আক্রান্ত 794। অরক্ষিত যৌনতা বেশি দায়ী, ধর্মীয় অনুশাসনের তাগিদ। কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের নিয়োগ বাণিজ্য জড়িতরা ধরাছোঁয়ার বাইরে, তদন্তে গতি নেই, ঝুলে আছে 115 পদের নিয়োগ। দেখছিলেন সুপারবোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে এমন রাষ্ট্র ও সমাজ বিনির্মাণে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন অপশক্তি দলীয়হীন স্বার্থে মানুষের মধ্যে বিভেদের অপচেষ্টা চালালেও মিলেমিশে থাকাই মানুষের মূল্যবোধ বলে মন্তব্য করেন তিনি। সচিবালয়ে নজরুল বর্ষ উদ্বোধন সভায় এসব কথা বলেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী জানান, ময়মনসিংহের ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে। বৃহস্পতিবার বেলা 11টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে সরকার ঘোষিত নজরুল বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26-2027 এর বছরব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছে। এদিন বছরব্যাপী কর্মসূচির উদ্বোধন করে স্মারক ডাকটিকিট ও লোগো উন্মোচন করেন সরকার প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কাজী নজরুল ইসলাম অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অনুপ্রেরণা। তার প্রতি শ্রদ্ধায় নজরুল বর্ষ পালনের পাশাপাশি তার স্মৃতি বিজড়িত ত্রিশালের নতুন নামকরণের সম্ভাব্যতা নিয়ে কথা বলেন সরকার প্রধান। 1914 সালে তিনি প্রথমবারের মতন ময়মনসিংহ ত্রিশালে এসেছিলেন। কবি সেই স্মৃতি বিজড়িত ত্রিশালকে নজরুল সিটি ঘোষণার সম্ভাব্যতা খতিয়ে দেখার জন্য এরই ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। নজরুলের কর্ম ও ভাবনাকে আরো বিস্তৃত পরিসরে ছড়িয়ে দেওয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী। কবি নজরুলের জীবন ও কর্ম, তার চিন্তা দর্শন ছড়িয়ে দেওয়া প্রয়োজন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। সরকার প্রধান বলেন, শুধু মানুষ নয়, প্রতিটি প্রাণীর জন্য নিরাপদ বসবাসযোগ্য করে দেশকে গড়ে তুলতে চায় বর্তমান সরকার। অপশক্তি নিজেদের হীন দলীয় স্বার্থে মানুষের মধ্যে বিভেদ বিরোধ সৃষ্টির অপচেষ্টা চালালেও সবাই মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমান কালের মূল্যবোধ। বর্তমান সরকারও এমন এক রাষ্ট্র এবং সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ নির্বিঘ্নে নিরাপদে বসবাস করবে। নজরুল বর্ষ উদযাপনের মধ্য দিয়ে দেশে বিদেশে জাতীয় কবির সৃষ্ট কর্ম নতুনভাবে মূল্যায়িত হবে বলেও প্রত্যাশার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক পরিসরে আরো বিস্তৃতভাবে প্রচারের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। পর্যটন ও বিনিয়োগ আকৃষ্ট করতে 2006 সালে গঠিত ভিসা নীতি সহজ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। বলেন, মন্ত্রিপরিষদের বৈঠকে কালো তালিকাভুক্ত দেশগুলোর তালিকা অপরিবর্তিত রেখে নতুন ভিসা নীতির খসড়া উপস্থাপন করা হয়েছে। খসড়াটি পরিমার্জনের জন্য অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বৈঠক। পরে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত ও সামগ্রিক বিষয় তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। এ সময় তিনি জানান, পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বিনিময়ের অংশ হিসেবে এবং বিনিয়োগ ও পর্যটন আকৃষ্ট করতে নতুন ভিসা নীতির খসড়া উপস্থাপন করা হয়েছে বৈঠকে। আন্তর্জাতিক পরিমণ্ডল দেখা যাচ্ছে যে আমাদের কিছু জায়গায় দরকার বেশি, সেখানে তার একজন ব্যবসায়ী যদি আসে আমার জন্য সুবিধা,
সেই দেশে ইনভেস্ট করতে পারবে। তো এই নিরিখে এই বোধটা আমাদের হয়েছে, সেই কারণে আমরা এই গভর্নমেন্ট চাচ্ছে যে একটা ইকোনমিক থ্রাস্ট হোক, বিভিন্ন জায়গায় চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে একটা অংশ হলো এটা, যে ভিসা পলিসিটা সহজ করা। অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ভিসার ক্ষেত্রে 34টি ক্যাটাগরি করা হয়েছে। ভিসা পলিসিতে যেসব দেশ কালো তালিকাভুক্ত ছিল তা বহাল রয়েছে। এইটা মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, কিন্তু লাস্টলি মাননীয় অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটা মন্ত্রিসভা কমিটি করা হয়েছে, যেটা 1 মাস এটা তার ভিতরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে, সিকিউরিটি ইস্যুগুলো দেখবে, পর্যটন মন্ত্রণালয় রয়েছে, বাণিজ্য মন্ত্রণালয় রয়েছে, যাতে তাদের যদি আরও কোনো ইন্টারেস্ট থাকে যেটা এই পলিসিটাকে সমৃদ্ধ করবে, সেটুকু করে এটা চূড়ান্ত করা হবে। বৈঠকে এসব বিষয়ে সার্বিকভাবে 5টি ভিন্ন আলোচনা হয়েছে, তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব বাট ইটস এ ভেরি পার্টিনেন্ট কোয়েশ্চেন। তামিম মাহবুব, দেশ টিভি, ঢাকা। আরএফএল ওয়াটার পাম্পের রোটর এখন আরো উন্নত আর বিদ্যুৎ সাশ্রয় হয় 20% পর্যন্ত। সর্বোচ্চ আদালতের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 36,000-এর বেশি প্রধান শিক্ষক নিয়োগের জট খুলছে। সেই সঙ্গে পরবর্তীতে প্রাথমিকে 38,000-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বৃহস্পতিবার আপিল বিভাগের রায়ের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, অতি দ্রুত এই নিয়োগ সম্পন্ন করতে পিএসসিকে চিঠি দেওয়া হবে। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পরই প্রাথমিকের শিক্ষক নিয়োগের স্থবিরতা কাটল। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে 20% সরাসরি নিয়োগ এবং 80% সহকারী শিক্ষকদের মধ্যে পদোন্নতির মাধ্যমে পদায়নের সিদ্ধান্ত নেয় সরকার। 2013 সালের ওই নিয়োগ বিধির পর 2017 সালে জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টে রিট করেন কয়েকজন শিক্ষক, আটকে যায় প্রধান শিক্ষক নিয়োগ। 2019 সালে তাদের পক্ষে হাইকোর্ট রায় দিলে আপিল করে সরকার। এই জটিলতায় 65,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয়ে অর্ধেকই দীর্ঘ সময় প্রধান শিক্ষক শূন্য থাকে। 9 বছর পর ওই রিটের নিষ্পত্তি করল আদালত। এবার 36,000-এর বেশি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারবে সরকার। এই নিয়োগ সম্পন্ন হলে 38,400-এর বেশি সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই যে আমরা পাওয়ার কারণে আমরা 36,235টি শিক্ষককে প্রধান শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবো এবং সেই সাথে ইমিডিয়েটলি আমরা 38,443 জন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ দিতে পারবো। এটি হচ্ছে আজকের দিনে এই শিক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক বিভাগের জন্য আমার ববিহাজ্জাজ মাহাদি আমিনের জন্য সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ সুখবর এবং সারা দেশবাসীর জন্য এটি একটি সুখবর আমরা পেয়েছি। সচিবালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত অ্যাটর্নি জেনারেল বলেন, এর ফলে নিয়োগের জট কেটে গেল। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় ছাড়া আসলে কিন্তু সব প্রশ্নের উত্তর কিন্তু মাননীয় মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী কিংবা আমাদের দেওয়া সম্ভব না। তবে এতটুকু বলতে পারি যে প্রধান শিক্ষকের নিয়োগের ক্ষেত্রে, শূন্য পদের নিয়োগের ক্ষেত্রে দীর্ঘদিনের যে অচলাবস্থা সেটা এই মুহূর্ত থেকে দূরীভূত হয়েছে এবং মন্ত্রণালয়, আমি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে বলতে পারি, মন্ত্রণালয় আপিলের বিভাগের আজকের আদেশের পরে তারা তাৎক্ষণিকভাবে এই কার্যক্রম শুরু করতে পারবে। শিক্ষামন্ত্রী বলেন, কেবল প্রাথমিক নয়, মাধ্যমিক পর্যায়েও শিক্ষক সংকট রয়েছে। শূন্য পদের বিপরীতে এই নিয়োগ শুরু করতে সরকারি কর্ম কমিশনকে চাহিদাপত্র পাঠানো হবে। শুধু আমাদের প্রাইমারি এডুকেশনে নয়, আমাদের সেকেন্ডারি এডুকেশনে কলেজগুলোতে 4,000 শিক্ষকের শর্টেজ রয়েছে। এটা 4 মাসে হয়নি, বিগত সময় হয়েছে। এবং আমাদের গভর্নমেন্ট স্কুলগুলোতে আরও 4,000 নিয়োগ রয়েছে। এই বিষয়গুলো নিয়ে এই আদালতের রায়টা পাওয়ার পরপরই যখন আমাকে অ্যাটর্নি জেনারেল সাহেব কল করে জানালেন, সাথে সাথে আমি পিএসসি চেয়ারম্যানের সাথে কথা বলেছি যে আমরা এই নিয়োগটি কতটা এক্সপেডাইট করতে পারি। এনটিআরসি সহ বেশ কিছু ক্ষেত্রে আইনি জট আছে, যার সমাধানে আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে সরকার। আজকেই আমি ইতিমধ্যে নির্দেশ দিয়ে তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনো হস্তক্ষেপ মোকাবেলায় চীন পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেন, এটি বাংলাদেশ চীন সম্পর্কের ইতিহাসে একটি মাইলস্টোন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন বাংলাদেশকে সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও জানান তিনি। বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডোরে অন্য দেশও যোগ দিতে পারবে বলে জানান ইয়াও ওয়েন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে বৃহস্পতিবার সকালে ঢাকায় সংবাদ সম্মেলন করে চীনা দূতাবাস। রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সফরের বিস্তারিত তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর চীন সফরটি পারস্পরিক সহযোগিতা ও বিশ্বাসের নতুন পথ তৈরি করেছে। তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, তিস্তা প্রকল্পে তার দেশের সহায়তা অব্যাহত থাকবে। But what we are pursuing now is the top experts from Chinese government and Bangladesh government will work together to come out with a feasibility study, can to sustain the test of time. So this time our commitment is there. চীনের 2+2 বৈঠকে যোগ দেওয়ার মাধ্যমে উভয় লাভবান হবে বলেও আশা প্রকাশ করেন দেশটির রাষ্ট্রদূত। So the message very clear conveyed to Bangladesh that China support Bangladesh to object any foreign intervention. So that is our policy. ব্রিক্সে বাংলাদেশের সদস্যপদ পেতে চীন প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান দেশটির রাষ্ট্রদূত। It's Bangladesh project. আলী আকাশ, দেশ টিভি, ঢাকা। সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনিয়ম ও দুর্নীতির খোঁজে এবার হার্টলাইনে দুর্নীতি দমন কমিশন। তার বিরুদ্ধে চলমান 3টি মামলার পাশাপাশি এক যুগেরও বেশি সময় ধরে বিসিবির দায়িত্ব পালনের সময় নানা অনিয়মের নথিপত্র তলব করেছে সংস্থাটি। পূর্বাচল স্টেডিয়াম প্রকল্প, মিডিয়া রাইটস, বিপিএল ও কনসার্টের খরচসহ সব আর্থিক হিসাব খতিয়ে দেখতে বিসিবি বরাবর 3টি পৃথক চিঠি পাঠিয়েছে দুদক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক যুগের বেশি সময়ে একচ্ছত্র অধিপতি ছিলেন নাজমুল হাসান পাপন। তবে ক্ষমতার পট পরিবর্তনের পর একের পর এক সামনে আসছে তার অনিয়ম আর দুর্নীতির চিত্র। পাপনের বিরুদ্ধে এরই মধ্যে অবৈধ সম্পদ ও মানি লন্ডারিংয়ে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এবার পাপনের আমলে বিসিবির শত শত কোটি টাকার আর্থিক অনিয়ম ও লুটপাটের খোঁজে মাঠে নেমেছে দুদকের অনুসন্ধানকারী দল। সভাপতি থাকাকালে তার সময়ে নেয়া বড় বড় প্রকল্পের নথিপত্র তলব করে বিসিবির কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি। অনুসন্ধান কর্মকর্তার স্বাক্ষর করা 3টি পৃথক চিঠিতে বিসিবিকে সব নথির সত্যায়িত কপি জমা দিতে বলা হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী পাপন সভাপতি থাকাকালে সরকারি ও বোর্ডের অর্থের অপব্যবহার করে নিজের ও পরিবারের নামে দেশে বিদেশে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়েছেন। এমনকি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালের কর্মকর্তাদের যোগসাজশে হুন্ডির মাধ্যমে বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে এই সাবেক সভাপতির বিরুদ্ধে। তদন্তে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে পূর্বাচল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রকল্প। কনসালটেন্ট নিয়োগ, টেন্ডার, কার্যাদেশ থেকে শুরু করে বিদেশ থেকে আনা নির্মাণ সামগ্রী সব নথি চেয়েছে দুদক। বাদ যাচ্ছে না কোটি কোটি টাকার মিডিয়া রাইটস ও সম্প্রচার চুক্তিও। এছাড়া 2012-13 থেকে 2022-23 অর্থবছর পর্যন্ত বোর্ডের সব ব্যাংকিং হিসাব, এফডিআর এবং এসিসি ও আইসিসি থেকে পাওয়া অর্থের ব্যয়ের বিস্তারিত হিসাব তলব করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে 2019 সালে বঙ্গবন্ধু বিপিএল, ক্রিকেট সেলিব্রিটি মুজিব 100-র আয়োজন এবং এআর রহমানের কনসার্টের লজিস্টিক্স ও বিপুল ব্যয়ের রেকর্ডস। দুদক সূত্রে জানা গেছে, এই বিপুল নথিপত্র বিশ্লেষণের পর সাবেক ও বর্তমান কর্মকর্তা, পরিচালক এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদ করা হবে। অনুসন্ধানে সত্যতা মিললে দায়ের করা হতে পারে আরও নতুন মামলা। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সীমান্তে নিরাপত্তা নিশ্চিতে কাঁটা তারের বেড়া দিতে অর্থনৈতিক ও ভৌগোলিক চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। তাদের মতে কাঁটা তারের বেড়া দিয়েই কেবল নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, নিতে হবে বহুমাত্রিক উদ্যোগ। আর আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বেড়া দিলে দীর্ঘমেয়াদে সুসম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে, বরং সীমান্ত সুরক্ষা এবং এর ব্যবস্থাপনায় সীমান্তবর্তী দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতেও পরামর্শ দেন তারা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে কাঁটাতারের বেড়া কিভাবে দেয়া হবে, কতদিনে দেয়া হবে, এখনো বিস্তারিত জানাননি তিনি। সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আন্তর্জাতিকভাবে সর্বজনীন কোনো আইন নেই।
তবে নিরাপত্তা নিশ্চিতে যে কোনো দেশই নিজ সীমান্তে স্থাপনা নির্মাণ করতে পারবে। কোনো কোনো ক্ষেত্রে দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমেও সীমান্তে স্থাপনা নির্মাণের বিষয়ে সমঝোতা হতে পারে। শুধুমাত্র আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী শূন্য রেখা থেকে 150 গজের ভেতরে এ ধরনের নির্মাণ কাজ করার নিয়ম নেই। তবে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সীমান্তে শুধু বেড়া দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বর্ডার গার্ড সার্ভেলেন্স অবশ্যই দিতে হবে, যেমন স্মার্ট বর্ডার গার্ড সার্ভেলেন্সে সিসিটিভি তো অবশ্যই লাগবে, নাইট ভিশন, গ্লাস ব্যবহার করতে হবে, থার্মাল ইমেজিং ব্যবহার করতে হবে, ড্রোন বা যেটা দূর থেকে ট্র্যাক করা যায় এই ধরনের আমাদের সার্ভেলেন্স সেট করতে হবে। বিওপিকে আরও অনেক পোস্ট এস্টাবলিশ করতে হবে, সিকিউরিটি এবং ডিউটি বাড়াতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এই শিক্ষক মনে করেন এ নিয়ে সীমান্তবর্তী দেশের সঙ্গে সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পৃথিবীর অন্যান্য জায়গায় ফ্রি মুভমেন্ট অফ পিপল হচ্ছে, ফ্রি মুভমেন্ট অফ গুডস হচ্ছে, এবং তাতে কিন্তু নিরাপত্তা চ্যালেঞ্জ ওখানেও আছে, কিন্তু তারা সেগুলোকে কিভাবে ওগুলোকে মিনিমাইজ করতে হবে সে পদ্ধতিতে তারা বের করেছেন। সো সেদিক থেকে আবার এটা তার সাথে যায় না। আপনি কাঁটাতারের বেড়া দিবেন, আবার অন্যদিকে আপনি সুসম্পর্ক চাইবেন, সেটি হয় না। কাঁটাতারের বেড়া না দিয়ে বরং যৌথভাবে সীমান্ত ব্যবস্থাপনার উদ্যোগ নিলে এ নিয়ে আরো সুফল পাওয়া যাবে বলেই মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যে মুহূর্তে আপনি কাঁটাতারের বেড়া দিবেন সেই মুহূর্তে এর মেইনটেনেন্স, এর ম্যানেজমেন্ট, এর সার্ভেলেন্স এসব কিছু কিন্তু আপনার উপর দায় বর্তাবে। সেটি না করে যেই দুটো দেশের মধ্যে আপনি কাঁটাতারের বেড়া দিচ্ছেন সেই দুটো দেশ মিলে যদি আপনার মিলিতভাবে তারা বর্ডার ম্যানেজ করতে পারতো, বর্ডার গভর্নেন্স বলে একটা বিষয় আছে, সেটি যদি আপনি নিশ্চিত করতে পারতেন, খরচ কমে যেত, আপনার সহযোগিতা বাড়তো, সহমর্মিতা বাড়তো। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ে জানাতে রাজধানীর মালিবাগ কাঁচা বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানিয়া আক্তার। তানিয়া, ছুটির দিনে কেমন দেখছেন দরদাম জানাবেন? বুবলি, আমি এখন দাঁড়িয়ে আছি মালিবাগ কাঁচা বাজারে। এখন দেখতে পাচ্ছি যে আমরা আসার পরে আসলে ক্রেতা বিক্রেতা সবার সাথে কথা বলেছি, তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে বাজেটের পরেও এখনো আসলে নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে সেগুলো এখনো অপরিবর্তিত। সব থেকে বড় কথা হচ্ছে যে কাঁচা বাজারে যে সব সবজি আছে সেগুলো আসলে উৎপাদনের উপর নির্ভর করছে, যে এগুলো আসলে যদি উৎপাদন বেশি থাকে তাহলে হচ্ছে গিয়ে দাম সেগুলোর আসলে আগের মতোই থাকবে বা একটু কম হবে, আর যদি উৎপাদন কমে যায় সেক্ষেত্রে আসলে দেখা যায় সবজির দাম অনেক বেশি হয়ে যায়। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত আগের সপ্তাহের মতোই হচ্ছে গিয়ে সব পণ্যের দাম আসলে অপরিবর্তিত আছে, কিন্তু কিছু কিছু জিনিসের দাম যেমন হচ্ছে কাঁচামরিচের ঝাঁজ আসলে এখন কিছুটা বেড়েছে। আগে যেরকম ছিল 110 টাকা, এখন 160 টাকা হয়েছে, অর্থাৎ কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আবার দেখা যাচ্ছে টমেটোর দাম দেশি যেটা সেটার আগের মতোই রয়েছে, কিন্তু ভারতীয় টমেটো যেটা সেটার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে এটার গিয়ে এখনো একটু বৃদ্ধি পেয়েছে, যেহেতু ভারতীয় টমেটোর দাম বৃদ্ধি পেয়েছে, কারণ তার আমদানি এখনো কম, সেই ক্ষেত্রে এটার দাম আসলে বৃদ্ধির দিকেই আছে। আচ্ছা, আপনার কাছে আমাদের প্রশ্ন যে কি কি সবজির দাম কমেছে আর কি কি সবজির দাম বেড়েছে, বা বাজেটের পরে এখনো আসলে কমেনি কেন বা বৃদ্ধি পাচ্ছে কেন? মনে করেন যে বাজারের পরে যে ভেন্ডির দাম একটু কম আছে, পটলের দাম কম আছে, চিচিঙ্গা ও ধুন্দুল এইসব দাম কম আছে, আর শসা, টমেটো, মরিচ এগুলোর দাম একটু বাড়তি। যেমনটা জানাচ্ছিলাম বুবলি, এখনো কিছু কিছু সবজির দাম আসলে অপরিবর্তিত রয়েছে, আসলে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে, তারপরেও আসলে মিশ্র প্রতিক্রিয়া থেকেই যায় যে ক্রেতারা কিনতে এসে তাদের ক্রয় ক্ষমতার বাইরে গিয়ে হিসাব গুনতে হচ্ছে, তারপরেও তারা গিয়ে কিনতে পারছে। কিন্তু দেখা যাচ্ছে বাজেটের সাথে, তারা জানাচ্ছে যে বাজেটের সাথে আসলে কোনো সবজির আসলে কখনোই গিয়ে কমে না, যদি প্রয়োজন
প্রধানত এটা আসলে আমদানির উপর নির্ভর করে। আর যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন, আবার মাসের প্রথম দিকে, সেই ক্ষেত্রে মাসের প্রথম দিকে আসলে পুরো সপ্তাহের বাজারটা আসলে মানুষ করে, আর সাপ্তাহিক ছুটির দিনে হচ্ছে মানুষের সপ্তাহের বাজারটা সেরে নিতে চায়। আর মাসের শুরুতেই দেখা যায় হচ্ছে মানুষের যেহেতু আয় ব্যয়ের হিসাবের একটা খসড়া করতে হয়, সেই খসড়ায় আসলে তারা নির্ধারণ করে ফেলে যে হচ্ছে আসলে কতটুকু প্রয়োজন, তারা প্রয়োজনীয় কিনতে পারবে। আসলে ক্রেতারা তাদের আয়ের উপর নির্ভর করে তাদের ব্যয়টা আসলে মেটাতে চায়, সেটাই আমরা জানছিলাম তাদের সাথে কথা বলে। তারপরে আসলে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, তারা আশা করছেন যে বাজারের পরে হচ্ছে যাতে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আসলে কমবে, সেই প্রত্যাশায় তারা হচ্ছে ব্যক্ত করেছেন। এই ছিল আমার কাছে মালিবাগ কাঁচা বাজার থেকে সর্বশেষ। বুবলি। তানিয়া, আপনাকে ধন্যবাদ। দর্শক, ছুটির দিনে বাজারের দরদাম নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তানিয়া। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2026-28 মেয়াদে দ্বিবার্ষিক নির্বাচন ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসি প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এবার হেভিওয়েট তথা মূলধারার গ্ল্যামার্স তারকার উপস্থিত তুলনামূলক কম থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে এফডিসির চিরচেনা মিলন মেলার আমেজ এতটুকু কমেনি। শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এফডিসি 2026-28 মেয়াদে নির্বাচন আজ। রাজধানীর কারওয়ান বাজারে এফডিসি প্রাঙ্গণে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে মোট 573 জন ভোটার ভোট দেবেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু। নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এক প্যানেলের সভাপতি পদে ফাইট ডিরেক্টর ও অভিনেতা আরমান এবং সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি। এই প্যানেলের সহসভাপতি পদে রয়েছেন নতুন ও ইলিয়াস কোবরা। চলচ্চিত্রের মান বাড়ানোর পাশাপাশি শিল্পীদের সুযোগ সুবিধা বাড়ানোর অঙ্গীকার আরমান মুক্তি প্যানেলের। আমি চেষ্টা করব আমাদের যারা গুরুজন আছেন, যারা সিনিয়র ভাই বোন আছেন, তাদেরকে নিয়ে আমি কাজ করব, তাদের বুদ্ধি নিয়ে আমি কাজ করব, তাদের সাথে নিয়ে আমি কাজ করব। তবে এতটুকু বলতে পারবো যে আমি শিল্পী সমিতির জন্য ইনশাল্লাহ একটা কিছু করতে পারবো। ভোটে আপনাদের ভালোবাসায় যদি নির্বাচিত হই আমরা, ইনশাল্লাহ আমাদের সমিতির অনেক কিছু পরিবর্তন করব। আমি কথা দিচ্ছি আমাদের প্রত্যেকটা শিল্পী সমিতির সদস্যের পাশে সব সময় থাকবো ইনশাল্লাহ, যে কোনো প্রবলেমে। আরেক প্যানেলের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবাশানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। সহসভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। চলচ্চিত্র শিল্পীদের উন্নয়নে আগের কমিটি যেসব প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি তা পূরণে কাজ করবে শিবাজয় প্যানেল। আপনি যখন একটা জায়গায় মুভ করবেন তখন আপনি একা গেলে তার প্রাধান্যটা কম থাকবে। কমিটি গেলে মনে করবে শিল্পী সমাজের সকল প্রতিনিধি এখানে এসেছে, তখন আপনি মূল্যায়িত বেশি হবেন। সেই জন্য একটা কমিটি করতে হয়, একটা পদ পদবি নিয়ে যেতে হয়। তো সেই কারণে ইলেকশনে অংশগ্রহণ করা এবং আপনাদের সমর্থন পেলে ইনশাআল্লাহ সেভাবেই আমি এগিয়ে যাব। আমাদের শিবাশানু ভাইকে আমি পেয়ে সত্যি আমি অনেক বেশি আবেগ আপ্লুত। বিকজ গত 2 বছরে শানু ভাই ক্যাবিনেটে না থেকে এত বেশি কাজ করেছে, তাকে কিন্তু রিকোয়েস্ট করে এনে প্রেসিডেন্ট দ্বারা করিয়েছি। বিকজ তাকে আমি একটা কথাই বলেছি, যে ব্যক্তি কারোর অগোচরে এত কিছু করতে পারে, তাহলে তাকে যদি আমি সামনে নিয়ে আসি, তার কাছে তো আমি আবদার করে আর অনেক কিছু নিতে পারবো শিল্পী সমিতির জন্য। এফডিসি মুখর প্রার্থীদের প্রচারণায় তারকাদের উপস্থিতি কম হলেও এবারের নির্বাচনী পরিবেশ ও উৎসব আমেজে কোনো ঘাটতি নেই। প্রার্থীদের পাশাপাশি প্রবীণ শিল্পীদের মিলন মেলা এখন এফডিসি। সঞ্জিত আক্তার, দেশ টিভি। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে জমে উঠেছে চাঁদপুরের মাছের বাজার। এ নিয়ে আরো জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, মাছের দাম কেমন দেখছেন জানাবেন। বুবলি, আজ সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনে চাঁদপুরে জমে উঠেছে মাছের বাজার। আমি সকাল থেকে বাজারগুলো ঘুরে দেখেছি, এখানে আজকে বাজারে কিন্তু পর্যাপ্ত মাছ রয়েছে, কিন্তু মাছ থাকা সত্ত্বেও চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। আজকে ইলিশ মাছ কেজি প্রতি বিক্রি হচ্ছে 2800 টাকা, যেটি 1 কেজি ওজনের। আর 800 গ্রামের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা। আর যেটি 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা।
টাকা। এর বাইরে আমি সকাল থেকে বাজারগুলোতে দেখেছি পর্যাপ্ত দেশীয় মাছ থাকা সত্ত্বেও কিন্তু চড়া দামে ক্রেতারা কিনছেন মাছগুলো। এখানে আজকে দেশীয় যে কাতল মাছ চাষের সেটি বিক্রি হচ্ছে 350 থেকে আকার বেঁধে 450 টাকা, আর যেটি রুই সেটি বিক্রি হচ্ছে 320 থেকে 400 টাকা পর্যন্ত। তবে কম দামে যে মাছগুলো বিক্রি হচ্ছে সেটি হচ্ছে তেলাপিয়া এবং পাঙ্গাস, সেটি বিক্রি হচ্ছে 170 থেকে আকার বেঁধে 220 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর বাইরে দেশীয় কই এবং শিং যে মাছগুলো রয়েছে সেটি বিক্রি হচ্ছে 500 থেকে 700 টাকা কেজি প্রতি। এর বাইরে চিংড়ি মাছ যেটি রয়েছে নদীরগুলো বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা, আর যেটি চাষের সেটি বিক্রি হচ্ছে 900 থেকে 1200 টাকা। তো বলা চলে সব ধরনের মাছই কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। বাজারে আসা ক্রেতাদের সাথে আমি কথা বলেছি, তারা বলছেন মাছের দাম কিন্তু চড়া হওয়ায় তারা স্বাচ্ছন্দ্যে মাছ ক্রয় করতে পারছেন না। তারা দাবি করছেন যে বাজার মনিটরিং কিন্তু একেবারেই প্রয়োজন। অপরদিকে আমি এখানে যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন বাজারে কিন্তু ইলিশের সরবরাহ কম। চাঁদপুরের পদ্মা মেঘনায় কাঙ্ক্ষিত ইলিশ পাওয়া যাচ্ছে না। ইলিশ মাছের দামটা চড়া হওয়ায় কিন্তু সব ধরনের মাছ এখন চড়া দামে বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা আশা করছেন আগামী দিনে যদি বৃষ্টিপাত বাড়ে, নদীতে পানি বৃদ্ধি পায়, তাহলে ইলিশের সরবরাহ বাড়বে। ইলিশের সরবরাহ বাড়লেই কিন্তু বাজারে মাছ আসলে মাছের দাম কিছুটা কমে আসবে। তো এই ছিল বুবলি চাঁদপুরের মাছের বাজার থেকে আমার কাছে সব শেষ। শরীফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাছের বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী শরীফ। রাজশাহী বিভাগে উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি আক্রান্ত রোগীর সংখ্যা। গত 7 বছরে বিভাগের 8 জেলায় 794 জন এইচআইভি আক্রান্ত শনাক্ত হয়েছেন। রাজশাহী জেলায় শনাক্ত হয়েছেন 139 জন। এর মধ্যে সমকামিতার হার সবচেয়ে বেশি। আক্রান্তদের বেশিরভাগের বয়স 18 থেকে 26-এর মধ্যে। 2019 সাল থেকে এবছরের মে মাস পর্যন্ত রাজশাহী বিভাগের 8 জেলায় এইচআইভি ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন 794 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী আক্রান্তের শীর্ষে সিরাজগঞ্জে 310 জন, এরপর রাজশাহীতে 139 জন, বগুড়ায় 109 জন, সবচেয়ে কম চাঁপাইনবাবগঞ্জে 21 জন। তারা এখন উপলব্ধি করতে পারছে যে না, এখন চিকিৎসা আছে, তাই চিকিৎসা নিতে তারা আসছে। টেস্ট করে তারা পজিটিভ হচ্ছে এবং চিকিৎসা নিচ্ছে। এটা একটা কারণ হতে পারে, সারফেসে আসছে সংখ্যাটা। আরেকটা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এইচআইভি প্রতিরোধের জন্য যে স্বাস্থ্য শিক্ষা, যে বিধিগুলো অনুসরণ করা উচিত, সেগুলো হয়তো মানুষ ভালোভাবে অনুসরণ করতেছে বলেই আমাদের স্ক্রিনিং বেশি হওয়ার কারণে আমার কাছে মনে হয় যে সংখ্যাটা হয়তো একটু বেড়ে গেছে। স্বাস্থ্য বিভাগ বলছে আক্রান্তরা পরিচয় গোপন রেখে অরক্ষিত যৌন আচরণ করছেন, যা সংক্রমণ নিয়ন্ত্রণকে আরো কঠিন করে তুলছে। তবে এইচআইভি নিয়ন্ত্রণে কাজ চলছে। কাটা ছেঁড়ার মাধ্যমে, সিরিঞ্জের মাধ্যমে, যে কোনো মাদক সেবীদের মাধ্যমে এডসের রোগীর সংখ্যা বাড়তে পারে। সেই লক্ষ্যে রাজশাহী বিভাগ সারা দেশের নেই এডসের স্ক্রিনিং প্রোগ্রাম আমাদের চালু রয়েছে। আমাদের স্বাস্থ্য বিভাগ কাজ করে যাচ্ছে। এইচআইভি নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে অর্থ বরাদ্দ কমায় আগের তুলনায় সচেতনতামূলক কার্যক্রম কমেছে। আর জনস্বাস্থ্যবিদরা বলছেন এইচআইভি ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সরকারকে উদ্যোগ নিতে হবে। প্রচারণার থেকে সামাজিক যে অ্যাওয়ারনেস জায়গাটা, এটা একবারে জিরোতে চলে আসছে। কারণ আপনি খেয়াল করে দেখেন, বিগত 5 বছর বা 10 বছর আগে এইচআইভির উপর যে ব্যাপক প্রচার, যে বিলবোর্ড ইত্যাদি ইত্যাদি, এগুলো এখন খুব সীমিত হয়ে গেছে। বা এই ধরনের কর্মসূচি যারা তৈরি করে বা আয়োজন করে তাদেরও তৎপরতা আজকাল দেখছি না। যদি সেই তৎপরতা থাকতো এবং তারা যদি এই সমস্ত প্রোটেকশনগুলো ব্যবহার করতো, তাহলে এই ধরনের রোগের সংক্রমণ এত বাড়তো না। এইচআইভি প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি সহজলভ্য পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে সংক্রমণের ঝুঁকি আরও বাড়তে পারে বলছেন জনস্বাস্থ্যবিদরা। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। 8 মাস পেরিয়ে গেলেও কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের প্রশ্ন ফাঁস ও নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িতরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে। ফল স্থগিত করে 2টি তদন্ত কমিটি গঠন হলেও তা আলোর মুখ দেখেনি। নেই নতুন করে পরীক্ষা নেয়ার উদ্যোগও। ফলে ঝুলে আছে 115টি পদের নিয়োগ। এতে চাকরি প্রত্যাশীদের মাঝে ক্ষোভ বাড়ছে।
কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে ১১৫টি শূন্য পদে নিয়োগ পরীক্ষা হয় গেল বছরের অক্টোবরে। সে সময় অভিযোগ ওঠে প্রশ্নপাস সহ নানা অনিয়মের, যা নিয়ে আন্দোলনে নামে চাকরি প্রত্যাশীরা। এ ঘটনায় ফল স্থগিত করে মূল ঘটনা তদন্তে কমিটি গঠন করে স্বাস্থ্য মন্ত্রণালয়। মাঠে নামে দুদক। এরপর পেরিয়ে গেছে ৮ মাস, তদন্ত দেখেনি আলোর মুখ। সে সময় এ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস ও জালিয়াতির সঙ্গে স্বাস্থ্য সহকারী হাসান ইমাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের বেশ কয়েকজনের নাম উঠে আসে দেশ টিভির অনুসন্ধানে। অথচ কোনো এক অদৃশ্য ক্ষমতা বলে এখনো তারা ধরাছোঁয়ার বাইরে। দুদক বলছে নিয়োগে অনিয়ম ও দুর্নীতির বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আমরা ফাঁস হয়ে যাওয়া প্রশ্নপত্রের কপি এবং অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্র সংগ্রহ সরেজমিন পরিদর্শনে আমরা সেগুলো জব্দ করেছি। এই অনুসন্ধান শেষে সঠিকভাবে বলা যাবে যে কারা জড়িত এবং কিভাবে ক্রাইমটা ঘটেছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তদন্তের দীর্ঘসূত্রিতাই ক্ষোভ বাড়ছে চাকরি প্রত্যাশীদের মাঝে। নতুন করে পরীক্ষা নেয়ার দাবি তাদের। পরীক্ষায় যে দুর্নীতিটা হয়েছে এটা একটা প্রমাণিত দুর্নীতি। তো তারপরেও ৮ মাস হয়ে যাওয়ার পরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারে কোনো রকম কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। যেখানে প্রশ্নপত্র বিক্রি হলো, আগের রাত্রে পরীক্ষা নেওয়া হলো, যেটা কুষ্টিয়া সহ গোটা দেশব্যাপী সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে উঠে এসেছিল। যে নিয়োগের অনিয়ম হয়েছে সেই নিয়োগ পদ্ধতিটা বা সেই নিয়োগ পরীক্ষাটা অবশ্যই বাতিল করা উচিত এবং নতুনভাবে আবার সার্কুলার দিয়ে যাতে এই নিয়োগটা দেওয়া যায় সেই ব্যবস্থা সরকার গ্রহণ করবে, এটা আমরা আশা করি। তদন্ত চলমান রয়েছে বলে পুরো বিষয়টি মন্ত্রণালয়ের ওপর ছেড়ে দেওয়ার কথা জানান জেলা সিভিল সার্জন। নিয়োগ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উনি তৎকালীন এডিজি অ্যাডমিন স্বাস্থ্য অধিদপ্তর তাকে অবহিত করেছেন। গোয়েন্দা সংস্থাদের কিছু রিপোর্ট বিষয়েও এডিজি অ্যাডমিনকে বলেছেন। পরবর্তীতে তদন্ত কমিটি এটা তদন্ত জমা দিয়েছে। নিয়োগ বাণিজ্য ও প্রশ্নফাঁসের সাথে জড়িতদের আইনের আওতায় আনা সহ সেবা নিশ্চিতে দ্রুত শূন্য পদে নিয়োগের ব্যবস্থা করার দাবি কুষ্টিয়াবাসীর। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।